বিশ্ব সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া ইউক্রেনে দীর্ঘমেয়াদী শান্তি ফিরবে না, সাবেক প্রধানমন্ত্রী। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের সঙ্গে 20 বছরের কৌশলগত চুক্তি অনুমোদন করলেন পুতিন। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। 1 মাসে গাজায় প্রায় 600 শিশু হত্যা করেছে ইসরায়েল। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। প্রতিবেদনে এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফায় পারমাণবিক আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার চীন সফর করবেন। সোমবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ তথ্য জানান। এর আগে গত ডিসেম্বরে আরাঘচি চীন সফর করেন। 2015 সালের পারমাণবিক চুক্তিতে সই করা অন্যতম দেশ চীন। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন জেসিপিও নামে পরিচিত চুক্তিটি তেহরানের পারমাণবিক কর্মসূচিতে নিয়ন্ত্রণ করেছিল। জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরও 4 স্থায়ী সদস্য ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রও চুক্তিটিতে সই করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে তার প্রথম মেয়াদে চুক্তি থেকে সরে যান, ফলে 1 বছর পর ইরান চুক্তির সত্ত্ব থেকে সরে যেতে শুরু করে। ক্ষমতায় ফিরে আসার পর থেকে ট্রাম্প তেহরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় আহ্বান জানিয়েছেন এবং একই সঙ্গে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ করে আসছে। তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। ইরান জানিয়েছে ওমানের মধ্যস্থতায় এবং আরাঘচি ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের অংশগ্রহণে মার্কিন ইরান আলোচনায় তৃতীয় দফা শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া ইউক্রেনে দীর্ঘমেয়াদী শান্তি ফিরবে না, বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী নিকোলা আরাভস বলেছিলেন, ইউক্রেন একটি নাৎসি শাসনের অধীনে পরিচালিত হচ্ছে, যার অধীনে বাক স্বাধীনতা নেই। বিরোধী দল এবং প্রচলিত ইউক্রেনীয় অর্থোডক্স চার্চ নির্যাতিত হচ্ছে। যদি ইউক্রেনের লক্ষ্য দীর্ঘমেয়াদী শান্তি হয়, তাহলে সেখানকার বর্তমান শাসন ব্যবস্থাকে অবশ্যই প্রতিস্থাপন করতে হবে। 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত ইউক্রেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা আরাভস বলেছিলেন, খনিজ সম্পদ, দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি এবং কিছু অঞ্চল সহ সব ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। কিন্তু যদি সরকার একই সাথে থাকে, এসবে কি প্রভাব পড়বে না? তারা অঞ্চলগুলোর জন্য লড়াই চালিয়ে যাবে। এমনকি যদি তারা কিছুতে সম্মত না হয় এবং কিছু নথিতেও সই করে, তবেও তাদের প্রতিশ্রুতি থেকে ফিরে আসা তাদের থামাতে পারবে না। এই কারণে যে কোনো স্থায়ী শান্তির জন্য শাসন ব্যবস্থার পরিবর্তন অপরিহার্য। এছাড়াও প্রাক্তন ইউরোপীয় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান, যা পূর্ববর্তী মার্কিন নেতার অবস্থান থেকে ভিন্ন, এটি ইউক্রেনে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা সম্ভব করবে। আরাভস বারবার বলেছেন, ইউক্রেন একটি নাৎসি শাসন ব্যবস্থার অধীনে পরিচালিত হচ্ছে, যার অধীনে বাকস্বাধীনতা নেই এবং বিরোধী দল এবং প্রচলিত ইউক্রেনীয় অর্থোডক্স চার্চ নির্যাতিত হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এই পরিস্থিতিতে কিয়েভের বর্তমান কর্তৃপক্ষের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। ইরানের সঙ্গে 20 বছরের কৌশলগত চুক্তি অনুমোদন করলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অনুমোদন সংক্রান্ত আইনে সই করেছে। বার্তা সংস্থা তাস জানিয়েছে, সোমবার পুতিন চুক্তিটি অনুমোদনকারী আইনে সই করেন। নথিটি রুশ আইনি তথ্যের অফিসিয়াল ওয়েব পোর্টালে পোস্ট করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই চুক্তিতে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে মস্কো এবং তেহরানের মধ্যে সহযোগিতার আরও উন্নয়নের জন্য আইনি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এটি রাশিয়া এবং ইরানের কৌশলগত অংশীদার হিসেবে মর্যাদাকে প্রতিষ্ঠিত করে এবং প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবেলা, জ্বালানি, অর্থ, পরিবহন, শিল্প, কৃষি, বিজ্ঞান, সংস্কৃতি এবং প্রযুক্তি সহ সব ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে। 2025 সালের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মস্কো সফরের সময় এই চুক্তি সই হয়েছিল। চলতি মাসের শুরুতে রাশিয়ার স্টেট ডুমা এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিল উভয় চুক্তিটি অনুমোদন করে। প্রাথমিকভাবে চুক্তি সই করান পুতিন এটিকে একটি যুগান্তকারী দলিল বলে অভিহিত করেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট এটি সকল ক্ষেত্রে ইরান ও রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মন্তব্য করে জানিয়েছেন। 1 মাসে গাজায় প্রায় 600 শিশু হত্যা করেছে ইসরায়েল।
গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে 1 মাসে প্রায় 600 শিশুকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। সেই সঙ্গে আরও 1600 জনেরও বেশি শিশু আহত হয়েছে। সোমবার জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ প্রকাশিত পরিসংখ্যানের বরাত দিয়ে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ এ তথ্য জানিয়েছে। ইউএনআরডব্লিউএ জানিয়েছে 18 মার্চ থেকে ইসরায়েল পুনরায় আক্রমণ শুরু করার পর থেকে প্রায় 600 জন শিশু নিহত এবং 1600 জনেরও বেশি শিশু আহত হয়েছে। সংস্থার বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজা উপত্যকায় মানবিক সংকট এখন সম্ভবত 2023 সালের অক্টোবরের পর সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলি বাহিনী 18 মার্চ গাজায় পুনরায় মারাত্মক আক্রমণ শুরু করে এবং জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও এ পর্যন্ত 1864 জন নিহত এবং প্রায় 4900 জন হত্যা করেছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় দখলদার বাহিনীর নৃশংস হামলায় 51200 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবিকতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অবরুদ্ধ অঞ্চলটির উপর যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলার মুখোমুখি হয়।